আমাদের কিছু না বলে এত এগিয়ে গিয়েছিস, অথচ আমি সেদিন যখন বললাম তখন তো আমায় আচ্ছা করে সবার কেলানি খাওয়ালে, আর এখন কি চলে? ঈশানের কথা শেষ হতেই পেখম বলে উঠল, তাও কার সাথে দেখছিস? যাকে দেখে কিনা আমাদের হার্টবিট ফাস্ট চলে। উফ। পেখমের কথা শুনে ঈশান বাঁকা চোখে তাকিয়ে বলল, হার্টবিট করে, তাও আবার দুই বান্ধবীর একজনকে নিয়ে? ভাবা চাই। আচ্ছা পেখম, মিনময় জিজু মানে তো তার বন্ধুর জন্য তার হবু বউয়ের হার্টবিট বেড়ে যায়। পেখম চোখ রাঙিয়ে তাকাতেই ঈশান ভয় পাওয়ার অভিনয় করে ঠোঁটে আঙ্গুল দিয়ে মাথা দুলিয়ে বোঝায় যে সে চুপ করেছে। পেখম বিরক্ত চোখে ঈশানের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। মন হতাশ কণ্ঠে বলে, এই রূপ, তুই আমাদের এতটাই পর করে দিলি যে অন্য কারো থেকে আমাদের জানতে হলো তোর অ্যাফেয়ার কার সাথে চলেছে। হাই, কি দিনকাল পড়লো। নীল মনের কথার পরিপ্রেক্ষিতে বলে ওঠে, ঢং করিস না তো, অন্য কারো থেকে শুনতে হলো, এটা আবার কি কথা? হ্যাঁ, জিজু আর মেঘদা তো আমাদেরই কাছের মানুষ, তাই নয় কি? নীলের কথায় মন ভেঙচি কাটলো। ঋদ্ধি হঠাৎ অপ্রকাশিত একটা কথা বলে বসলো, আমার মনে হয় মেঘদা থেকে জিজু হতে বেশি সময় লাগবে না। ওর কথার মানে বুঝতে পেরে সবাই শয়তানি হাসি দিয়ে মনের দিকে তাকাতেই মন রেগে বেড থেকে কুশন ঋদ্ধির দিকে ছুঁড়ে মারে। আর ঋদ্ধি নিজের দিকে আক্রমণ টের পেয়ে তাড়াতাড়ি হাতে রাখা খাবারের প্লেটটা সরিয়ে ঘুরতেই কুশনটা ঋদ্ধির কাঁধে গিয়ে লাগে। ওর অবস্থা দেখে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। নীল হাসতে হাসতে বলে ওঠে, সবাই আগে নিজেকে বাঁচাই, আর রীতিটা আগে খাবার বাঁচাতে ব্যস্ত থাকে, যেন খাবার বাঁচলেই ও বেঁচে যাবে। নীলের কথায় আরেক দফা হাসি হলো। এরপর সবাই রূপকে আবারও চেরা করতেই রূপ সবটা খুলে বলল। সেদিন রেস্টুরেন্টে তীব্র অনুভূতি প্রকাশ করার কথাটাও বলে দিল। আর আজ সারাটা সময় তিন সাথে থেকে কি কি করেছে সবটাই বললো। সব শুনে ওরা বিস্ময়ে হতবাক। এত বড় বিজনেসম্যান এমন করেও ভালোবাসতে পারে? কি অপূর্ব তার প্রকাশের ধরন! গাম্ভীর্য বজায় রাখা মানুষটাও ভালোবেসে আগলে নিতে জানে, আড়ালে আবডালে কত কিছুই না করে যায়। আসল কথা হচ্ছে সেলিব্রিটি বিজনেসম্যান নামি দামি মানুষ বলে কি তার অনুভূতি বুঝে না, নাকি ভালোবাসতে জানে না? সবটাই তারা জানেই বলছে। তারা সবাই অহংকারী নয়, সুন্দর একটা মনও আছে তাদের, যেটা ওরা সবাই তীব্র চৌধুরীকে না দেখলে বুঝতো না। এদিকে বাদর বন্ধুদের থেকে রেহাই পায়নি তীব্র, ওরাও চেপে ধরেছে তীব্রকে। তবে তীব্র যে ধাঁচের মানুষ তাতেও নিজে থাকে না বললেই চলে। কারো সাধ্য নেই ওর ভেতর থেকে কথা বার করার, আর এখনো সেটাই হয়েছে। তীব্র কিছু বলছে না ওদের। ওরা বেডে বসে একধানে তীব্রকে দেখে চলেছে, যে কিনা মিররের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে ব্যস্ত। হালকা গোলাপি একটা তোয়ালে পরে উন্মুক্ত শরীর নিয়ে প্রায় ৮ ঘন্টা ধরে মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তীব্র, যেন নিজের এতদিনের তৈরি করা সব নিয়ম ভেঙে ফেলেছেও। যে কিনা সবসময় টাইম মেনটেন করে চলে, সেও আজ সময়ের ধার ধারছে না। তার কাছে আজ সব অযৌক্তিক লাগছে। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে আছে সে। তার তীব্রময়ীকে সর্বোচ্চ সুখ দিতে প্রস্তুত আছে সে। তবে তাদের এই প্রণয় কি বাকি সবাই মেনে নেবে? তীব্রর অনিশ্চিত জীবনে কি রূপের পরিবার রূপকে তুলে দিবে? তবে যাই হয়ে যাক না কেন, তীব্র ছাড়বে না তার তীব্রময়ীকে। প্রয়োজনে পুরো পৃথিবীর সাথে লড়াই করবে, তবুও তার তীব্রময়ীকে দূরে যেতে দেবে না। সারা জীবন ভালোবাসা, আদরে, যত্নে নিজের বক্ষ পিঞ্জরে রেখে দেবে। সবটা করবে সে তার তীব্রময়ীর জন্য, সবটা। তীব্রর এইসব আকাশ পাতাল ভাবনার মাঝেই মেঘ ব্যঙ্গ করে বলে, কি ব্যাপার ভাই, প্রেম করে কি তুমি দিন 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 দুনিয়া সব ভুলে গেলে নাকি? তীব্র ওদের দিকে তাকাতেই মেঘ চুপ মেরে গেল। তবে মির্ময় আমতা আমতা করে বলে উঠল, এমন কেন করিস বলতো ইয়ার? আমরা তোর সাথে সবটা শেয়ার করি, আর তুই শুধু লুকিয়েই বেড়াস। তীব্র এগিয়ে সে ওদের সামনে বসলো। ওকে বসতে দেখেই ওরা আরো উৎসাহিত কণ্ঠে জানতে চাইল আজকের ঘটনা। তীব্র মৃদু হাসলো, তারপর গম্ভীর হওয়ার ভান করে বলে উঠল, তোরা বাচ্চাদের মতো অন্যের প্রেমের কাহিনী জানতে চাইছিস কেন বলতো?
তীব্রর এই কথায় কাজ হলো বলে মনে হয় না। ওরা আরো চেপে ধরলো তীব্রকে। মানে না বললে আজ শান্তি দেবে না তীব্রকে। ওদের এমন জ্বালাতন দেখে মৃদু হেসে তীব্র বলতে শুরু করলো। ঠিক ভোর হবার মুখে আবছা আলোয় এরোকেশী কন্যাকে দেখে হৃদয়ের গতি থমকে দাঁড়িয়েছিল আমার। হঠাৎ তার চিৎকার করে পাহাড়কে অভ্যর্থনা জানানোর আওয়াজ বারবার আমার কানে বাড়ি খাচ্ছিল। তার জড়িয়ে ধরার দৃশ্য কল্পনা করলেও আমার শরীরে শিহরণ খেলে যাচ্ছে এখনো। তার ভীতু চাহনি, পিটপিট করে চোখ খোলার দৃশ্য, ঠোঁট কামড়ে কিছু ভাবা, সব কিছুতে আজ আমি হারিয়ে গেছিলাম। তার লাজুক হাসি বারবার আমাকে ঘায়েল করে দিচ্ছিল। অল্পতেই তার হাস্যোজ্জ্বল মুখ মণ্ডল আমাকে তার চারপাশে আবৃত করেছে। আজ এই পাহাড়ি এলাকায় আমি আবার নতুন করে তার প্রেমে পড়েছি। আমার মনে হয় আমি প্রতিনিয়ত তার মায়ায় মত্ত হব, প্রেমে পড়ব বারংবার। তীব্রর কথা শুনে ওরা অবাক চোখে দেখছে ওকে। যত তীব্রর প্রেমের বর্ণনা শুনছে তত অবাক হচ্ছে। এটা যে সত্যি তীব্র তাদের বিশ্বাসই হচ্ছে না। এই তীব্রের সাথে পূর্বের তীব্রর কোনো মিল ওরা খুঁজে পাচ্ছে না। প্রেম মানুষকে কি থেকে কি বানিয়ে দেয়, তার প্রেম না পড়লে বোঝা সম্ভব না। বিকেল প্রায় 4টা বাজে। সবাই রিসোর্টের বাহিরে দাঁড়িয়ে আছে। এখান থেকে সবাই দার্জিলিংয়ে দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে যাবে। ওরা সবাই জিপে করে ঘুরবে। জিপে করে ঘোরার মজাটাই আলাদা। ওদের জন্য রিসোর্ট মালিক নিজের একটা জিপ গাড়ি ব্যবস্থা করে দিয়েছে। সবার মনে টান টান উত্তেজনা কাজ করছে। তীব্র আজ যেতে বারণ করেছিল, কারণ আকাশের অবস্থা ভালো নয়। কালো মেঘের ঘনঘটা সারা আকাশ জুড়ে। বৃষ্টি নামবে পুরো দার্জিলিং জুড়ে, সাথে হয়তো ঝড়ের তাণ্ডবও চলবে। আচ্ছা, এই প্রকৃতি কিছু বলতে চাইছে কি? ওদের কিছু কি বিপদ ঘনিয়ে আসতে চলেছে, যা কারো জীবন এলোমেলো করে দেবে, কিংবা কোনো যুগলবন্দি কাপলকে কাছাকাছি নিয়ে আসবে? কি হতে চলেছে সামনে? অনাকাঙ্ক্ষিত কিছু কি? উঁচু নিচু পাহাড়ি রাস্তা দিয়ে জিপ চলছে ধীর গতিতে। জিপ ড্রাইভ করছে দার্জিলিং এর আদিবাসী ইউগ। ওর পাশে তীব্র বসে আছে, পেছনে দুটো সিটে বেগম আর মিরমায় বসা। আর বেগমের পাশে রূপ। সে বাহিরে তাকিয়ে প্রকৃতি বিলাসে ব্যস্ত। তীব্র সামনের লুকিং গ্লাসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার তীব্রময়ের দিকে। একদম পেছনের সিটে এক পাশে নীল ঈশান ঋদ্ধি বসে আছে। ওরা ওদের বিপরীতে মেঘ আর মুন বসেছে। ওদের এই বসা নিয়েও মুন এক দফা ঝগড়া করেছে, যা সামলাতে তীব্রকে ধমক দিয়ে থামাতে হয়েছে। তবে তখন থেমে গেলেও এখন আবার লেগেছে। মেঘ আর মুন ওদের বিপরীতে বসে সিঙ্গেল ছেলেরা আর উস্কে দিচ্ছে মুনকে, যার দরুন 2-3 বার মারও খেয়েছে মুনের হাতে। ওদের কাণ্ডে বাকিরা হেসেই যাচ্ছে। তবে তীব্রের ধ্যান সেই যে পাহাড়ি এলাকায় ধাপ কেটে কেটে কি সুন্দর নিপুণ হাতে চা চাষ হচ্ছে, সেই দিকে চোখ যাচ্ছে। সেই দিকেই চা গাছের সমাহার। আলাদা একটা ঘ্রাণে আসছে চারপাশ থেকে। এই জন্যই বোধ হয় দার্জিলিংয়ের চা পৃথিবীর বিখ্যাত। এক মনে সেই দিকে তাকিয়ে এইসব পর্যবেক্ষণ করছে রূপ। ওদের গাড়ি এসে থামলো দার্জিলিংয়ের অন্যতম রেস্টুরেন্ট মিলান ক্যাফে এবং রেস্তোরাঁর সামনে, যা মহারানী চা বাগানে অবস্থিত। এখানে নানান খাবার পাওয়া যায়। ওরা এখান থেকে খাবার খেয়ে তারপর ঘুরতে বেরোবে। সবাই গাড়ি থেকে নেমে রেস্তোরাঁর উদ্দেশ্যে হাঁটা ধরলো। রেস্তোরাঁর বড় টেবিলটা দখল করে সবাই বসলো। আজ তীব্রর পাশে রূপ বসেছে, আর ওদের এক পাশে মিরময় বেগম, আরেক পাশে মেঘ মুন। আর এর পরিবর্তে এসব সিঙ্গেল ছেলেরা বসেছে। দার্জিলিং এর খাবারের দৃশ্য হলো পুরনো ঔপনিবেশিক স্বাদ এবং স্থানীয় নেপালি, তিব্বত এবং বাঙালি, সেই সাথে বিশাল পর্যটক সম্প্রদায়ের কারণে আন্তর্জাতিক স্বাদের একটা আকর্ষণ মিশ্রণ। দার্জিলিংয়ে জনপ্রিয় খাবারগুলো হলো গান্ড্রাক মানে গজানো সরিষা পাতা, মম মানে সবজি এবং মাংস দিয়ে পিঠার নাই এক খাবার, চেং স্থানীয় বিয়ার, থুপকা মাংস এবং নুডলস দিয়ে তৈরি এক ধরনের ঘন স্যুপ। অন্যতম পশ্চিমবঙ্গের একটি অংশ হওয়া সত্ত্বেও দার্জিলিংয়ের খাবার তার নিজস্ব একটা ক্যানভাস।
ওরা সবাই নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করলো। খাবার আসতেই সবাই খেতে খেতে আড্ডা দিতে লাগলো। তীব্র খাওয়া বাদে রূপকে সাহায্য করছে, তাই মেঘ তীব্রকে হেসে বলে ওঠে। সবাই মুখ টিপে হাসতে লাগলো। তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই মেঘ হিহি করে হেসে উঠল। কি ভাই, প্রেমে পড়ে কি সবকিছু বদলে ফেললি নাকি? আমাদের তো তোকেই বেড়ে খাওয়াতে হতো, আর এখন তুই তো পারিস না বউকে মুখ তুলে খাওয়াতে। এই এই তুই বিজনেসম্যান হইয়া আবার এমন মাফিয়াগো মতো ভয় দেখাস কেন? তোকে বিজনেসম্যান কে বানাইছে? তুই তো তোর চোখ রাঙানি দিয়েই সব ডিল নিজের নামে করে নিতে পারবি। বন্ধু হয়েও তোর চোখ রাঙানিতে আমার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। এই রূপ, তুমি সাবধানে থাইকো বোন, তোমার ছোট্ট হৃৎপিণ্ডটাকে সুস্থ রেখো। মেঘের কথা শুনে উপস্থিত সবাই এবার হু হা করে হেসে উঠল। রূপ লাজুক হাসছে। তীব্র রূপের প্লেটের চিকেন ফ্রাই নাইফ দিয়ে কেটে দিয়ে বলে উঠল। এত বকবক শুনলে যে কেউ এমনিতেই হার্ট অ্যাটাক করে বসবে, বুঝলি? আর আমার বউ অনেক স্ট্রং, তাই সহজে কিছু হবে না। আর আমি আছি তো, নাকি? তোকে এত ভাবতে কে বলে, উড়ো মেঘ? তীব্রর কথায় আরেক দফা হাসাহাসি হলো। খাবার দাবার শেষে সবাই ঘোরার উদ্দেশ্যে আবার জিপে বসলো। ওরা যখন জঙ্গলে কুইন হোমস্টেডের দার্জিলিং এর অন্যতম একটা স্থান, সৌন্দর্য মুহূর্ত কাটানোর জন্য পর্যটকদের কাছে পছন্দের একটা স্থান, অপরূপ সৌন্দর্যে ভরপুর পাহাড়ে ঘেরা এই স্থান এবার মেঘের সামনে সিটে বসেছে। কারণ মন কিছুতেই মেঘের সাথে বসবে না এবং পণ করেছে, তাই তীব্র জোর করেই মেঘকে ধমক দিয়ে সামনে সিটে বসিয়েছে। মনকে পেখমদের সাথে বসতে বলে রূপকে এক প্রকার টেনে নিয়ে সামনে নিজের সাথে বসিয়েছে। রূপের জন্য গোমরা মুখ বাইরে তাকিয়ে আছে, তীব্রের দিকে তাকাচ্ছে না একবারও। রূপের এমন কাণ্ডে তীব্র মাদক মিশ্রিত কণ্ঠে বলে উঠল। আমার হৃদয়ে দহন জ্বালানো প্রথম হৃদয় স্পর্শী তুমি তীব্রময়ী। মাদক মিশ্রিত কণ্ঠে কথা শুনে রূপের কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল। মনে হয় এমন করে বলে কেউ? রূপের বুঝি লজ্জা করে না? রূপ লাজুক হেসে তীব্রের কাঁধে আলতো করে মাথা এলিয়ে বাহিরে তাকিয়ে থাকে। তীব্র তৃপ্তির হাসি হেসে মুহূর্তটা উপভোগ করতে ব্যস্ত হয়ে যায়। পাহাড়ি এলাকায় বড়সড় ঝর্ণা দেখতে পেয়ে সবাই এক্সাইটেড হয়ে সেই দিকে এগিয়ে যায়। সবার পেছনে তীব্র আর রূপ আসছে। তীব্র রূপের কানের কাছে ফিসফিস করে বলে উঠল, হ্যাঁ তীব্রময়ী, ঝর্ণায় নামবে? রূপ অসহায় ভাবে বলে উঠল, ভিজে গেলে কি হবে? ড্রেস তো আনিনি। তীব্র মৃদু হেসে কিছু না বলে রূপকে কোলে তুলে নিল। হঠাৎ তীব্র রেহেন কাজে হকচকিয়ে রূপ বলে উঠল, কি করছেন কি? নামান বলছি, ওরা সবাই দেখলে কি ভাববে? নামান না। রূপ সামনে মোচড়া মুচড়ি করে যাচ্ছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু তীব্র ছাড়ছে না। এবার তীব্র চোখ রাঙিয়ে তাকাতেই রূপ চুপ হয়ে গেল। বাকিদের কাছে আসতে ওরা সবাই সজোরে চিল্লিয়ে ও বলে উঠল। রূপের ভীষণ লজ্জা লাগছে এই মুহূর্তে, তবে তীব্র ওদের দিকে তাকিয়ে মৃদু হেসে রূপকে নিয়ে ঝর্ণার নিচে দাঁড়ালো। মুহূর্তেই দুজনে ভিজে গেল। মুহূর্তটা দুজনে ভীষণভাবে উপভোগ করলো। ভালোবাসার প্রথম অধ্যায় তাদের। প্রেমের নেশায় মত্ত হয়ে গেল দুজনেই। বাকি প্রেম যুগলরাও নিজেদের মতো কিছু মুহূর্ত উপভোগ করলো। ভালোবাসার মোড়ানো একটা সুন্দরতম বিকেল কাটালো সবার। এরপর সবাই ড্রেস চেঞ্জ করে নিল পাশের ছোট হোটেল থেকে। তীব্রকে ইউগ আগেই জানিয়ে রেখেছিল ঝর্ণার ব্যাপারে, তাই তীব্র সবার ড্রেস ম্যানেজ করে গাড়িতে রেখে দিয়েছিল। না হলে এত সুন্দর মুহূর্তটা ওরা কাটাতে পারতো না। পুরো স্থানটা ঘুরে ফেরার সময় প্রায় রাত হয়ে গেল। এর মধ্যে রূপের বায়না সবাই রাতেই ডিনার করে রিসর্টে ফিরবে, তাই রাস্তার ধারে কিছুটা জঙ্গলের মতো জায়গায় একটা ছোট রেস্টুরেন্টের সামনে জিপ থামালো। সবাই নেমে রেস্টুরেন্টের ভিতর চলে গেল। তীব্র কাউন্টারে গেল খাবার অর্ডার করতে। সবাই বসতেই মিরমায় বলে উঠল, রূপ কোথায়? ওকে তো দেখছি না। মন মৃদু হেসে বলল, হয়তো রাশিকির কাছে গেছে। মনের কথায় সবাই হেসে উঠল। কিছুক্ষণ পর তীব্রকে একা ফিরে আসতে দেখে মেঘ বলে উঠল, কিরে রূপ কোথায়? তোর সাথেই না ছিল? তীব্র অবাক স্বরে বলল, আমার সাথে কখন ছিল? আমি তো গাড়ি থেকে নেমেই ওদিকে গেছিলাম, তোদের সাথেই তো থাকার কথা। ওরা সবাই বিস্মিত হলো। কোথায় গেল তবে মেয়েটা? তীব্র নিজেরও কেমন যেন লাগছে, মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে।
ও আর না দাঁড়িয়ে দৌড়ে বাহিরে চলে গেল। ওরা সবাই উঠে দাঁড়ালো আগেই তীব্র বেরিয়ে গেল। ওরা সবাই মিলে পুরো রেস্টুরেন্টটা খুঁজলো, তবে রূপকে পাওয়া গেল না। সবার ভয়ে অবস্থা খারাপ। এই অচেনা শহরে কোথায় যেতে পারে রূপ? ওদের সাথেই তো গাড়ি থেকে নামলো, কিছুক্ষণের ব্যবধানে কোথায় চলে গেল তবে? আর তীব্রই বা কোথায় খুঁজবে রূপকে? রূপের সাথে কি খারাপ কিছু হবে? অনাকাঙ্ক্ষিত কিছু কি? ঠান্ডা বাতাসে গতিতে বারবার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। কান্না করার ফলে চোখ দুটো ফুলে উঠেছে। লং গাউনটার কিছু অংশ ছিঁড়ে গেছে, হাতের কিছু অংশ কেটে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। সে দিকে খেয়াল নেই রূপের। সে এক মনে সামনের বহমান পাহাড়ি নদীটির দিকে তাকিয়ে আছে। ভয়ে চোখ দুটো শুকিয়ে গেছে প্রায়। আকাশে বেশ বড় সড়ো চাঁদ উঠেছে আজ, তবে সে চাঁদের উজ্জ্বল আলোয় ছোট নেই। কেমন যেন নিস্তব্ধ চাঁদের আলো। কালো মেঘের আড়ালে একটুখানি চাঁদ দেখা যাচ্ছে, আবার তা লুকিয়ে পড়ছে। এটা বৃষ্টি আসার পূর্ব লক্ষণ। আলো আধারের মাঝে এই অজানা পাহাড়ি জঙ্গলে হারিয়ে গেছে রূপ। জানে না কোথায় আছে সবাই। তীব্রই বা কোথায়? তীব্রর কথা মনে পড়তে হু হু করে কেঁদে উঠল রূপ। মনে পড়ে গেল জিপ থেকে নামার পরের ঘটনা। সবার শেষে রূপ জিপ থেকে নামতেই চোখ পড়ল রেস্টুরেন্টের বাহিরে টেবিলের উপরে ছোট ধবধবে খরগোশছানা। রূপ খুশিতে লাফিয়ে উঠে সেই দিকে চলে যায়। পেছন থেকে একবার সবাইকে দেখে নেয়। রূপ জানে তীব্র এখন এভাবে রূপকে সময় নষ্ট করতে দেবে না, কারণ বেশ রাত হয়ে গেছে ইতিমধ্যে। তাই কাউকে বলে কোনো লাভ হবে না। আর সবাই এর মধ্যে ভেতরে চলে গেছে। তাই বাধ্য হয়ে রূপ যেই না খরগোশটা তুলতে যাবে, অমনি খরগোশটা জঙ্গলের ভেতরে গিয়ে বসে রইল রূপের দিকে তাকিয়ে। রূপ হেসে সেই দিকে এগিয়ে গেল, কিন্তু খরগোশটা আবার ভেতরের দিকে চলে গেল। রূপ এতটাই বিভোর ছিল খরগোশের প্রতি যে কখন পাহাড়ি জঙ্গলের ভেতরে ঢুকে গেছে তা বুঝতেই পারেনি। বেশ কিছুক্ষণ খোঁজার পরেও খরগোশটার দেখা মিলল না। তখন হতাশ হয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পেছনে ফিরতে অবাক হয়ে যায় ও। বেশ গভীর জঙ্গলে ঢুকে গেছে ও। কিছুতেই বুঝতে পারছে না কোথায় চলে এসেছে। কোনো দিকেই আলো বা অন্য কোনো কিছু দেখতে পাচ্ছে না। শুধু গাছের ফাঁক দিয়ে যেটুকু চাঁদের আলো বনের ভেতরে প্রবেশ করেছে সেইটুকুই রূপ হেঁটে চলেছে গন্তব্যহীনভাবে। কাউকে যে ফোন করবে সে উপায়ও নেই, কারণ ফোনটা জিপেই ফেলে এসেছে। ভয়ে রূপের আত্মা শুকিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে ও। এলোমেলো ভাবে হাঁটার ফলে উঁচু নিচু পাথরে লেগে গ্রাউন্ডের অনেক অংশ ছিঁড়ে গেছে। গাছের ডালপালা ঘেঁষে চলার ফলে হাতের অনেক অংশ কেটে রক্ত ঝরতে লাগলো। এভাবে হাঁটতে হাঁটতে জঙ্গলের শেষ সীমানায় এসে পাহাড়ি নদী চোখে পড়ে। ঠিক তার পাশেই বসার জন্য একটা সিমেন্টের বেঞ্চ দেখে কাঁদতে কাঁদতে ওখানেই বসে পড়ল ও। এভাবে কতক্ষণ বসে আছে জানা নেই ওর। রাত গভীর হয়, বেশ ঠান্ডা পড়েছে। থেকে থেকে কেঁপে উঠছে রূপ, তবুও কান্না থামছে না ওর। আকাশের দিকে তাকিয়ে রূপ কান্না মিশ্রিত কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, কোথায় আপনি তীব্র? এসে আমায় নিয়ে যান না, আমার অনেক ভয় লাগছে এই আধার রাতের অজানা জায়গায়। আপনি কোথায় আছেন তীব্র? আমায় কি খুঁজছেন? আমি কি আর আপনাকে দেখতে পারবো না? ভালোবাসি কথাটা যে বলা হয়নি এখনো, বলা হয়নি আপনাকে ঘিরে আমার হৃদয়ে লুকানো অনুভূতিগুলো। আসুন না তীব্র, প্লিজ আমায় নিয়ে যান। কথাগুলো বলে রূপ দুই হাতে মুখ দেখে কেঁদে উঠল। এমন পরিস্থিতিতে আগে কখনো পড়েনি ও। আজ নিজের ভুলের জন্যই এই অবস্থা ওর। বাড়ির সবার কথা ভীষণ মনে পড়ছে। ও কি আর এই অজানা জঙ্গল থেকে বেরোতে পারবে না? ভাবতেই আবারও কেঁদে উঠল শব্দ করে। এজন্যই হয়তো বলা হয় বেশি কৌতূহল ভালো নয়, এত বিপদ ডেকে আনে। এদিক ওদিক পাগলের মতো খুঁজে চলেছে তীব্র। নিজের মধ্যে এখন তীব্র নেই বোধ হয়। এমন মস্তিষ্ক জুড়ে রূপের চিন্তা ঘুরছে শুধু। কোথায় গেল তার তীব্রময়ী? তীব্র কোনো কিছু না ভেবে রেস্টুরেন্টের পাশে জঙ্গলে ঢুকে গেল। কেন সে এই দিকেই গেল তা জানা নেই তীব্রের। রূপ একা জঙ্গলে কেন যাবে সে কথাটাও মাথায় আসছে না ওর। ওর মন ওকে জঙ্গলের দিকেই টেনে নিয়ে গেল। জঙ্গলের একটু ভেতরে গিয়ে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে কিছু ঠিক। সেই সময় গাছের সাথে কিছু লেগে থাকা দেখে সেটা হাতে তুলে নেয়। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করতেই প্রাণে সাহস সঞ্চয় হয় যেন। কিছুটা উত্তেজিত হয়ে বলে ওঠে,
এটা তো রূপের গ্রাউন্ডের অংশ। তার মানে আমি যা ভাবছিলাম তাই, রূপ এই জঙ্গলের ভেতরে আছে। কিন্তু কোথায় আছে ও? আমি এখন কোথায় খুঁজবো ওকে? কেন এভাবে হারিয়ে গেলে তীব্রময়ী? এতটা আগলে রেখেও শেষ পর্যন্ত আমি ব্যর্থ হলাম। কোথায় আছো তুমি? ঠিক আছো তো? ভাবতেই ভয় লাগছে তীব্রের। এই প্রথম ও কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছে। তবে এটা সামান্য কিছু নয়। না হলে তীব্রর মতো ছেলে ভয় পাবে এটা কখনো হতে পারে না। রূপ নামক মায়াবী মেয়েটার তো ওর হৃদয়ের সাথে জড়িয়ে আছে। কি হবে এটা সামান্য বিষয় হবে। এসব ভাবতে ভাবতেই তীব্র এগিয়ে গেল। ওর মাথায় অন্য চিন্তা ঘুরছে। ওর তো শত্রুর অভাব নেই। যদি ওরা কোনো ক্ষতি করে রূপের, কিন্তু এই দার্জিলিং এ এসে ক্ষতি করবে কেন? তবে করতেও পারে, কারণ এখানে তীব্রর কোনো গার্ড সাথে নেই। তাই তীব্রকে দুর্বল করার জন্য হলেও এই সময়টা বেছে নেবে তারা। এসব ভেবেই গলা শুকিয়ে এলো তীব্রর। মুনের পেখমের সামনে কেঁদেই চলেছে। রাত প্রায় 2টো বাজতে চলল। এখনো তীব্র রূপের কোনো খোঁজ নেই। ওরা ওখান থেকে রিসোর্টে ফিরে এসেছে। মির্মা, ঈশান আর নীল ওই পাহাড়ি রেস্টুরেন্টে আছে। মেঘা আর ঋদ্ধিকে দিয়ে জোর করে ওদের নিয়ে রিসোর্টে পাঠিয়ে দিয়েছে। ওরা এমনিতেই প্রচন্ড ভেঙে পড়েছে। মন কাঁদতে কাঁদতে বলে উঠল, কোথায় যাবে বলতো? রূপ কখনো একা একা কোথাও যায় না। বলেই কেঁদে উঠল। মেঘের মুনের পাশে বসে আলতো করে জড়িয়ে ধরতেই মুন মেঘের বুকে মাথা রেখে শব্দ করে কেঁদে উঠল। মেঘ প্রথমে চমকালেও পরে শান্ত সুরে বলল, কাঁদে না মন পাখি, সব ঠিক হয়ে যাবে। দেখো, তীব্র গেছে তো রূপকে খুঁজতে, ঠিক খুঁজে পাবে দেখো। মন কিছু বলল না। মেঘের বুকেই মুখ গুজে পড়ে রইল। পেখম কান থেকে ফোন সরিয়ে কান্না মিশ্রিত স্বরে বলে উঠল, মেঘদা, মিনময় ফোনে বলল পুলিশকে ইনফর্ম করছে, পুলিশ খোঁজ চালাচ্ছে। মেঘ পেখমকে চোখ দিয়ে আশ্বস্ত করে কাঁদতে বারণ করলো। ঋদ্ধি রুম জুড়ে পায়চারি করতে করতে বলে উঠল, রূপ প্রচণ্ড ভীতু স্বভাবের মেঘদা। ও একা একা বেশিক্ষণ থাকলে স্নান হারানো নিশ্চয়। ঋদ্ধির কথা শুনে মেঘ সহ সবাই বেশ ভয় পেয়ে গেল। সত্যি তো, একটা মেয়ে এতক্ষণই অচেনা শহরে ঠিক থাকতে পারবে একা একা? কোথায় আছে তা কেউ বলতে পারে না এই মুহূর্তে। তার উপর গভীর রাত এখন। ভাবতেই সবার ভয় লাগছে। আসলে রূপ এমন একটা মেয়ে যে কিনা ওদের সবাইকে কয়েকদিনেই আপন করে নিয়েছে। তাই রূপকে সবাই ভীষণ ভালোবেসে ফেলেছে। আজ তার অনুপস্থিতিতে সবার মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ধ্বংসরাজ্য শেষ হতে চলেছে। পাপী বিনাশের রাজ্য আজ শেষ হবে বলে আনন্দে মেতেছে পাপী সাম্রাজ্য। এগিয়ে আসছে সময়। চারিদিক থেকে ধেয়ে আসছে ধ্বংসের সংখ্যা। নিস্তব্ধ পরিবেশে কিছু নরপশু এগিয়ে চলেছে নিজেদের কার্য হাসিল করার উদ্দেশ্যে। ঘন পাহাড়ি জঙ্গল ভেদ করে এগিয়ে যাচ্ছে তারা। একজন হারিয়ে খুঁজছে নিজের প্রেমিকাকে, আরেকজন প্রেয়সী হারানোর ব্যথা নিয়ে হন্যে হয়ে খুঁজছে তার প্রেমিকাকে। অন্যদিকে এগিয়ে আসছে কিছু নরপশুর দলকে। কে হবে জয়ী? এই নিষ্পাপ প্রেমিক প্রেমিকার সাথে কি এদের কোনো যোগসূত্র আছে, নাকি অন্য কোনো কারণ? রূপ কি সত্যি কৌতূহলের বশবর্তী হয়ে হারিয়ে গেছে, না এর সাথে কোনো ষড়যন্ত্র আছে, নাকি এটা নিছক কাকতালীয় ঘটনা? শেষে তীব্র কি খুঁজে পাবে তার তীব্রময়ীকে সুস্থ অবস্থায়? কি হতে চলেছে সামনে? ঝড়ো হওয়ার মাঝে দ্রুত কদমে সামনের দিকে হেঁটে চলেছে তীব্র। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। বিপদ ঘনিয়ে আসছে সামনে। যা করার তাড়াতাড়ি করতে হবে। কিন্তু তার তীব্রময়ীকে খুঁজে না পেলে হয়তো তীব্রর অস্তিত্ব আজ বিলীন হয়ে যাবে। কোনো কিছু না ভেবে তীব্র দ্রুত গতিতে হাঁটতে লাগলো। ঠিক ওই দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কোথায় যেতে পারে রূপ। এখন রাত আনুমানিক 2:30 বাজে। তখন খুঁজেও পায়নি রূপকে। কিছু দূর যেতেই তীব্রর কানে এলো পাহাড়ি নদীর কলকল শব্দ। দাঁড়িয়ে পড়ল তীব্র। আরো কিছু আওয়াজ ভেসে আসছে চারপাশ থেকে। চোখ বন্ধ করে সেই আওয়াজ বোঝার চেষ্টা করলো তীব্র। কিছুক্ষণ পরে ভেসে এলো এক নারীর চিৎকার। থমকে গেল তীব্রের হৃদয়। এমন আর্তনাদ কার হতে পারে এই পাহাড়ি জঙ্গলের মাঝে? তীব্র সামনের দিকে দৌড়ে যেতে লাগলো। তীব্র! হঠাৎ কারো ডাকে থমকে গেল তীব্র। এটা তার তীব্রময়ীর কণ্ঠ। হাসি ফুটে উঠল তীব্রর ওষ্ঠের কোণে।
পেছনে ফিরে তাকাতেই রূপের বিধ্বস্ত মুখের কোণে ফুটে ওঠা হাসিটা দেখে তীব্র হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো। চোখের কোণে জল জমে গেল ওর। দ্রুত এগিয়ে এসে ঝাপটে নিল নিজের সাথে রূপকে। রূপ যখন বসে কাঁদছিল ঠিক তখনই কয়েকজনের পায়ের আওয়াজ পেয়ে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর নারী কণ্ঠের আর্তনাদ শুনে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। উঠে দাঁড়ানোর শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে ও। পায়ের শব্দ গাঢ় হতেই রূপ উঠে দাঁড়ালো কোনো রকমে। পেছন ঘুরে দাঁড়াতেই দেখলো কেউ একজন দৌড়ে পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রূপ প্রথমে ভয় পেলেও পরে ভাবলো, ভালো করে লক্ষ্য করতেই তীব্রকে দেখে আনন্দে চোখে জল চলে এলো। কিছুটা এগিয়ে ভাঙা গলায় তীব্রকে ডাকতেই তীব্র ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে ছুটে এসে ওর নিজের সাথে মিশিয়ে নিল। রূপ তীব্রকে বুকে মুখ গুজে কাঁদতে কাঁদতে কিছু বলবে তার আগেই তীব্রর কণ্ঠ শুনে থেমে গেল। তীব্রময়ী। তীব্রর আদুরে অথচ ভাঙা গলায় ডাক শুনে শব্দ করে কেঁদে উঠল রূপ। জাপটে জড়িয়ে ধরল তীব্রকে। তীব্র রূপকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে ও। তীব্রময়ী, যা তীব্র কোনোদিনও চায় না। রূপের কান্না বাড়তেই তীব্র বলে উঠল, কাঁদে না তীব্রময়ী, আমি এসে গেছি তো, দেখো তোমাকে আর হারিয়ে যেতে দেবো না। আমি আমার বুকে শক্ত করে বেঁধে রাখবো। তুমি ছাড়া যে আমি শূন্য তীব্রময়ী, তোমায় হারাতে দেই কি করে? একটু ক্ষতি হতে দেব না তোমার, সব সময় ছায়ার মতো পাশে থাকবো। রূপের কান্না থেমে গেল অচিরেই। হালকা চাঁদের আলোয় তীব্রর মুখের দিকে তাকালো। ঝড়ো হাওয়া তীব্র কপালের পরে থাকা চুলগুলো উড়ে চলেছে। নীলাভ চোখ দুটোতে বিরাজমান কিছু হারানোর ভয়। কি অমায়িক এই সুদর্শন পুরুষ! আচ্ছা, এই পুরুষটি এত এত ভালোবাসা পাওয়ার কি যোগ্য রূপ? রূপের এই ভাবনার মাঝে কিছু লোক এসে ঘিরে ধরল ওদের দুজনকে। সবার হাতে রিভলভার। রূপ ভীতু চাহনি দিয়ে সবটা দেখে তীব্রর দিকে তাকালো। তবে অবাক হলো, তীব্রর মুখমণ্ডল আবৃত একরাশ রাগ আর রূপ কোনো দিন দেখেনি। আরেকটা বিষয়ও খেয়াল করলো, রূপ যা হলো তীব্রর মধ্যে অবাক বা বিস্ময় কোনো কিছুর চিহ্ন নেই। যেন এসব হওয়ারই কথা ছিল। এই লোকগুলো কারা, কেন এভাবে ওদের ঘিরে ধরলো? ওরা কি করেছে ওদের? ওর ভাবনার মাঝে একজন লোক তীব্রকে উদ্দেশ্য করে বলে উঠল। ওদের কথা শুনে তীব্র চোখ বন্ধ করে নিল। রূপ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এসব কি বলছে এই লোকগুলো? আর তীব্রকে যমরাজ বলে কেন সম্বোধন করলো? কিছুই যখন মাথায় আসছে না, ঠিক তখনই কেউ একজন তীব্রকে হক স্টিক দিয়ে বাড়ি মারল। তীব্র রূপকে নিয়ে একটু সামনের দিকে হেলে পড়ল, তবে পেছনে ফিরল না, আর নাই বা রূপকে ছাড়ল। রূপের এমন অবস্থায় কেঁপে উঠল তীব্র। চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে রূপকে ছাড়িয়ে পেছনে ঘুরে দাঁড়ালো। তীব্র চোখের দিকে তাকিয়ে সবাই মাথা নিচু করে নিল। ওই চোখে চোখ রাখার সাধ্য তাদের নেই। তীব্রতা দেখে বাঁকা হাসলো। পেছনে ফিরে রূপের হাত ধরে দৌড়াতে শুরু করলো। লোকগুলো বিস্মিত হয়ে গেল, যেন ওরা এটা আশা করেনি। ওরা কোনো কিছু না ভেবে দৌড়াতে লাগলো। তীব্র রূপের পেছনে পেছনে রূপকে যথাসাধ্য নিজেদের সাথে মিশিয়ে সামনের দিকে দৌড়াতে যাচ্ছে তীব্র। ও জানে তার তীব্রময়ী কষ্ট হচ্ছে, তবে কিছু করার নেই ওর। এই নরপশুগুলোর থেকে বাঁচাতে পারলেই হলো। তাহলে ওর অজানা সত্য রূপের সামনে চলে আসবে যে প্রণয় শুরুর আগেই তা ভেঙে যাবে, যা তীব্র চায় না কোনোদিন। ওর ভাবনার মাঝে রূপ দৌড়াতে দৌড়াতে বলে উঠল, আমি পারছি না তীব্র, আর পারছি না সত্যি। তীব্র একটু থেমে রূপের দুই গালে হাত রেখে বলে উঠল, একটু কষ্ট করো তীব্রময়ী, না হলে ওরা আমাদের মেরে ফেলবে। রূপ আর কিছুই বলতে পারল না। তীব্র যেদিকে নিয়ে যাচ্ছে রূপও সেই দিকে সেভাবেই যাচ্ছে। তীব্রর সাথে কিছু দূর যেতেই থেমে গেল তীব্র। সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই। পাহাড়ের চূড়ায় উঠে গেছে ওরা। এখন পেছনে যাওয়া ছাড়া আর কোনো দিকে খোলা নেই। তবে পেছনে যাবে কি করে? সেখানে তো বিপদ। রূপ বলে উঠল, এবার কি হবে তীব্র? ওরা তো আমাদের খুঁজে ফেলবে। তীব্র আপন মনে কিছু ভেবে চলেছে। রূপের কোথাও হুঁশ আসতেই ও বলে উঠল, চিন্তা করো না তীব্রময়ী, আমি আছি তো, আমায় বিশ্বাস করো তো। রূপ তীব্রকে জড়িয়ে ধরে বলে উঠল,
নিজের থেকেও বেশি বিশ্বাস করি আপনাকে তীব্র। আমার নিজের ওপর বিশ্বাস নেই একদমই, তবে আপনাকে অবিশ্বাস করতে পারবো না কোনোদিন। রূপের কথা শুনে তীব্র বলে উঠল, কেন এত বিশ্বাস করো আমায়? আমি তো তোমার জন্য বিপজ্জনকও হতে পারি। রূপ কিছু বলবে তার আগে পেছন থেকে লোকজনদের দৌড়ে আসার আওয়াজ পেল। তীব্র সেই দিকে একবার তাকিয়ে রূপের দিকে তাকালো। তীব্রের এমন তাকানো দেখে রূপ অবাক হয়ে কিছু বলবে তার আগেই ঘাড়ে আঘাত পড়ল। মুহূর্তে জ্ঞান হারিয়ে নিচে লুটিয়ে পড়তে নিলেই তীব্র ধরে আস্তে করে শুয়ে দিল রূপকে। রূপের ব্যথাতুর মুখের দিকে তাকিয়ে বলে উঠল, আই এম সরি তীব্রময়ী। কথাটা বলেই উঠে দাঁড়ালো। রূপের দিকে এক পলক চেয়ে পেছনের দিকে দৌড়াতে শুরু করলো। দার্জিলিং এর পাহাড়ি জঙ্গলে ছোট কুটিরে বসে একজন অজানা ব্যক্তি প্রহর গুনছে কাঙ্ক্ষিত বার্তার। সামনে তাকিয়ে এক মনে চেয়ে আছে নিজের ব্যর্থ হওয়া সকল কাজের হিসাব করা নোটটির দিকে। একে একে নিজের সমস্ত কালো ব্যবসা থেকে শুরু করে সমস্ত কিছুতে ব্যর্থ হয়েছেন তিনি। শুধুমাত্র একজন ব্যক্তির জন্য তার কথা ভাবতেই কপালের ঘাম জমে উঠল। বিড়বিড় করে বলে উঠল, তুমি যত বড় মাফিয়া হও না কেন, তোমার মৃত্যু না হওয়া অবধি আমি থামবো না। তোমার জন্য কম হেরে যাইনি আমি। আমার সমস্ত কিছু ধ্বংস করেছো তুমি, শুধুমাত্র তোমার জন্য আজ আমি লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি। আমার ছেলেটা তোমার জন্য শুধু আমার কাছে নেই। তোমাকে আমি ছাড়বো না। বহু বছরের প্রতিশোধের সমাপ্ত হবে আজ। আজ তোমাকে শেষ করার দিন। তোমার ধ্বংস হবে আজ। আবার গড়ে উঠবে পাপের সাম্রাজ্য। কথাগুলো বলতেই বিকট শব্দে হাসতে লাগলো। ঠিক তখনই তার ফোন বেজে উঠলো। আনন্দে তার মনে জয়ের সংখ্যা বেজে উঠল। নিশ্চয়ই শেষ হয়ে গেছে তার শত্রুর শেষ নিঃশ্বাস। হবে নাই বা কেন? 50 জন লোক পাঠিয়েছেন তিনি, একা কতই বা পারবে ভেবেই হাসে ফোন রিসিভ করে ওপাশ থেকে ভেসে এলো ভয়ঙ্কর সেই কণ্ঠ, যা প্রায় 9 বছর আগে শুনেছিলেন তিনি। ভয়ে থরথর করে কাঁপতে লাগলো তার রুহু। ওপাশের ব্যক্তিটির গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেমন আছেন মিস্টার সেন? ভালো আছেন নিশ্চয়ই, কিন্তু এখন আর ভালো থাকবেন না। কি ভেবেছিলেন এতজন লোক পাঠালে আমি নিঃস্ব হয়ে যাব, আর আপনি পাপ করে যাবেন এই দেশের মাটিতে, তাই না? তবে আপনার জন্য এক বালতি সমবেদনা, কারণ আপনার উদ্দেশ্য পূরণ হলো না। কি সব লোক পাঠিয়েছেন বলেন তো আমাকে মারতে? ওরা তো আমার চোখের চাহনি দেখেই দমে যায়। ওদের সাথে খেলে কোনো মজা পেলাম না। একটু থেমে ভয়ঙ্কর কণ্ঠে আবার বলে উঠল, আপনাকে আমি যথেষ্ট ছাড় দিয়েছিলাম মিস্টার সেন, তবে আপনি সেটা কাজে লাগিয়ে আমাকেই মারতে ছুটে এলেন। তবে এতে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। এই ধ্বংসরাজ্য আর ধ্বংসরাজ্যের কিংকে কোনো দিনও কেউ ধ্বংস করতে পারবে না। আজীবন সে আপনাদের মতো পাপীকে শাস্তি দিয়ে যাবে। আগেরবার আপনাকে ছাড় দিলেও এরপর আর ছাড় পাবেন না। এই টিএসসি মাফিয়া কিং কোনোদিনও এই দেশের পাপীদের রেহাই দেবে না, ধ্বংস করবে তাদের ধ্বংসরাজ্য। এ নিয়ে এসে তৈরি থাকুন। কথা শেষ করেই ফোন কেটে দিল। অজানা সেই ব্যক্তিটির হাত থেকে ফোন পড়ে গেছে। উনি চেয়ারে ধপ করে বসে পড়লেন। 50 জনের সাথে একাই লড়াই করতে পারলো টিসি মাফিয়া ডন, কিন্তু কিভাবে সম্ভব? এত পাওয়ার তার? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো তার বুকে। হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। বিড়বিড় করে বলে উঠলেন, ভয়াবহ এই মানব, ভয়াবহ তার কণ্ঠ, রহস্য ভরা এই মানবের শেষ কেউ করতে পারবে না কোনো দিন। কেউ করতে পারবে না তার মুখ দর্শন। যে করবে তার মৃত্যু নিশ্চিত। অথচ সে আমাদের সামনে দিয়েই ঘুরে বেড়ায়, তবুও কেউ চিনতে পারে না তাকে। শুধু মানুষের মুখে মুখে তার ভয়াবহ কাজের কথা শোনা যায়। পাপের সাম্রাজ্য সে ভেঙে ফেলবেই, কারো সাহস নেই তাকে দমানোর। বলতে বলতেই কেঁপে উঠলেন তিনি। রাতের আধারে প্রেয়সীকে বুকে নিয়ে চোখ বন্ধ করে বসে আছে রহস্যময় এক প্রেমিক, যার শরীরের রন্ধ্রে রন্ধ্রে রহস্য ভরা।
কেউ জানে না তার রহস্যের সন্ধান। তাই তো নিশ্চিন্তে প্রেয়সীকে বুকে নিয়ে দূর আকাশের পানে চেয়ে আছে। আধার কেটে আলোর রোশনাই ফুটবে কিছু ঘন্টা পরে। সেদিকে এক ধ্যানে তাকিয়ে আছে তীব্র। এখন আনুমানিক 4টা বাজে। কিছু সময় পরে রূপ নড়ে চড়ে উঠতে সজাগ হলো তীব্র। চোখ পিটপিট করে রূপ বোঝার চেষ্টা করছে কোথায় আছে সে। কিছুক্ষণ থেকে যখন বুঝতে পারলো না, তখন আলতো স্বরে ডেকে উঠল, তীব্র। হৃদয় শীতল হয়ে এলো তীব্রের। অর্ধ অচেতন অবস্থাতেও তার তীব্রময়ী তাকে খুঁজছে। অশান্ত মন শান্ত হওয়ার জন্য এইটুকু কি যথেষ্ট নয়? রূপের নরচরণ দেখে তীব্র বলে উঠল, এই তো আমি তীব্রময়ী। তীব্রর গলায় স্বর পেয়ে রূপ মাথা উঁচু করে তীব্রর বুকে থেকেই চাইল তীব্রর পানে। চক্ষু শীতল হয়ে এলো। সমস্ত ক্লান্তি ভয় যেন নিমেষে গায়েব হয়ে গেল। জাপটে জড়িয়ে ধরল তীব্রকে। বুকে মাথা রেখে পুনরায় ফুঁপিয়ে উঠল। রূপের কান্না বাড়তেই তীব্র উত্তেজিত কণ্ঠে বলে উঠল, এই তীব্রময়ী, তাকাও আমার দিকে। এই তাকাও না, কাঁদে না পাখি, প্লিজ কান্না থামাও। তীব্রর আদরের স্বর শুনে রূপের কান্না বেড়ে যায় কয়েক গুণ। জাপটে ধরল তীব্রকে। তীব্র আর কিছু বলল না, কারণ যথেষ্ট ভয় পেয়েছে মেয়েটা। কিছুক্ষণ পর রূপ স্বাভাবিক করতেই কিছু মনে পড়ল। ফট করে তীব্রকে বুক থেকে উঠে সরে বসালো। রূপের হঠাৎ এহেন কাণ্ডে তীব্র রূপের দিকে অবাক চোখে তাকাতেই রূপ বলে উঠল, আমরা যখন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিলাম, তখন হঠাৎ করে আমার ঘাড়ে ব্যথা অনুভব হয়। তারপর তো আর কিছুই মনে নেই। কি হয়েছিল তারপর তীব্র? তীব্র রূপের ঠিক দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ পর তারপর কণ্ঠ শান্ত করে বলে ওঠে, তুমি জ্ঞান হারিয়ে পড়ে যেতেই আমি তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু অনেকক্ষণ পরে ওই লোকগুলো না আসায় তোমাকে কোলে নিয়ে এখানে এসেছি। রূপ বিস্ময় নিয়ে তাকালো তীব্রর দিকে। লোকগুলো কেন এলো না? ওরা তো ওদের পেছনেই ছিল। তবে তীব্রকে জিজ্ঞেস করবে তার আগেই তীব্র বলে উঠল, তুমি হঠাৎ কেন জ্ঞান হারিয়েছিলে তীব্রময়ী? কি হয়েছিল তোমার? রূপ তীব্রর প্রশ্নে ভাবুক হয়ে পড়ল। সত্যি তো, এখন হঠাৎ করে কি হলো ওর? ঘাড়ে এখনো চিনচিন ব্যথা করছে। এমন কেন হচ্ছে? মনে করার চেষ্টা করতে মাথায় ব্যথা অনুভব হলো। মাথা চেপে ধরতে তীব্র রূপকে আবার বুকে টেনে নিয়ে বলে উঠল, মাথায় ব্যথা হচ্ছে তীব্রময়ী, চাপ নিও না আর। যা হয়েছে তা তো হয়েই গেছে, এখন এসব ভেবে লাভ নেই। তীব্রর কথায় রূপ শান্ত হলেও মস্তিষ্ক থেকে ঘটনাটা পুরোপুরি বের করতে পারল না। রূপের মনে কোনো একটা কথা ঘুরছে। তা হলো, রূপ তীব্রর এখানে দেখার আগে একটা নারী কণ্ঠের আর্তনাদ পেয়েছিল। কে ছিল সেই নারী, আর কেনই বা আর্তনাদ করেছিল? রূপের চিন্তিত মুখের দিকে তাকিয়ে তীব্র মনে মনে বলে উঠল, কিছু কথা না হয় আড়ালেই থাকুক। সব কিছু জেনে গেলে জীবনটা পানসে মনে হবে, আর প্রিয়জনেরা দূরে সরে যেতে চাইবে। থাক না তাহলে রহস্যে মোড়ানো সত্যগুলো। কিছু কথা অজানা থাকলে জীবন সুন্দর হয়ে ওঠে। তীব্র ভাবনার মাঝে রূপ বলে উঠল, রিসর্ট ফিরবো কখন আমরা? ওরা সবাই চিন্তিত তো আমাদের জন্য। তীব্র রূপকে আরেকটু নিজের সাথে জড়িয়ে বলে উঠল, ভোরের আলো ফুটলেই এখান থেকে বের হব, এখন যাওয়াটা সেফ না। তীব্রর কথায় রূপ কিছুটা ভয় পেলেও তীব্রর পরবর্তী কথা শুনে থমকে যায়। হিমশীতল কণ্ঠে তীব্র রূপের কানের কাছে এগিয়ে এসে বলে উঠল, যেখানে কথা তুমি না বুক রূপকন্যার, সেখানে আমি ভয়ঙ্কর হতেও রাজি। আমি তোমার পাশে ছায়া হয়ে থাকবো সব সময়, তাই ভয় পাবে না কখনো। আমার কাছে তুমি কে তা জানো না তীব্রময়ী। এমনই এক আধার রাতে আমার হৃদয় স্পর্শ করা আধারের হৃদয় স্পর্শী তুমি। তীব্রর কথা শুনে রূপ অবাক চোখে ওর দিকে তাকাতেই তীব্র ঠোঁট ছুঁয়ে দিল রূপের ঠোঁটে। গভীর নয়, শুধু স্পর্শ করা নিজের অনুভূতির গভীরতা জানান দিল নিজ প্রেয়সীর নিকট। তীব্রর স্পর্শে নেতিয়ে পড়ল রূপ। এই বলিষ্ঠ মানবের নীলাভ চোখে তাকাতে পারল না ছোট্ট রূপ। বন্ধ করে নিল নিজ আখিজোড়া, হারালো ওই রহস্য মানবের প্রেমময় আলিঙ্গনে। রাত শেষ হয়ে আলোর রোশনাই ফুটেছে আকাশ জুড়ে, তবে সূর্যোদয় এখনো হয়নি। তীব্রর বুকে মাথা রেখে আধশোয়া হয়ে শুয়ে আছে রূপ।
তীব্র চোখ বন্ধ করে নিজের সাথে জড়িয়ে রেখেছে রূপকে। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। কিছুক্ষণের মধ্যেই হয়তো সূর্যদেবের অস্তিত্ব জানান দেবে। রূপ তীব্রের বুকে থেকেই মাথা তুলে বলল, তীব্র, এত আদুরে ডাক শুনে মুহূর্তেই তীব্র শরীর বেয়ে ভালো লাগা শিহরণ বয়ে গেল। আলতো করে রূপ চুলের ভাঁজে হাত বুলিয়ে বলল, বলো। আচ্ছা, একটু ঘুরে দেখবো আশেপাশের জঙ্গলটা। তীব্র এগোতে নিলেই রূপ হাত ধরে আটকে দেয়। তীব্র রূপ ভ্রু কুচকে তাকাতেই রূপ কিউট ফেস করে বলল, চোখে ঘুমের রেশ আছে তো? তো একটু পাহাড়ি নদীতে রূপ পুরোটা বলতে পারল না, তার আগেই তীব্রর তীক্ষ্ণ দৃষ্টিতে আটকে গেল। মন খারাপ করে নিচের দিকে তাকাতেই তীব্র হেসে রূপকে নিজে এগোলো নদীর দিকে। দুজন জলে নামতে রূপ তীব্রর হাত ধরে লাফিয়ে উঠল। খুশিতে তীব্রর গায়ে জলের ছটাক দিতেই তীব্র হেসে ফেলল। রূপের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে ভাবল, কত অল্পতেই খুশি হয়ে যায় আমার তীব্রময়ীটা। এই মায়াবী মেয়েটাকে খুব যত্নে রাখবো, একটু কষ্টের আঁচ লাগতে দেব না ওর জীবনে। আমার জীবন যতই আধারে ঢাকা থাকুক না কেন, ওর আগমনে তো আলোর রসনাই ফুটেছে। ওকে না হয় সেই আলোর ছটাকের মাঝে রেখে দেব আমার হৃদয়ে গ্রাসী তীব্রময়ী। কিছুক্ষণ পর যখন রূপ পুরোটা ভিজে যেতে লাগলো, তখনই তীব্র টেনে নিজের কাছে নিয়ে এলো ওকে। কানের পিঠে চুল গুজে দিতে দিতে বলে উঠল, ভিজে যাচ্ছে তো তীব্রময়ী, আর থেকো না জলের মধ্যে, ঠান্ডা লেগে যাবে। চলো, আমাদের ফিরতে হবে তো। রূপ সম্মতি জানাতেই তীব্র ওকে নিয়ে উঠে এলো নদীর থেকে। সামনে এগোনোর আগে পেছন ফিরে পাহাড়ি নদীর দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, ধন্যবাদ পাহাড়ি দার্জিলিং। আমাদের প্রণয়ের সাক্ষী রইল এই পাহাড়ি ঘেরা অপূর্ব সুন্দরতম স্থান। এই পাহাড়ি এই জঙ্গল যেমন রহস্যে ভরা, ঠিক তেমন আমার রহস্য রাতের আধারে রহস্যময় হয়েই থেকে গেল এই রহস্য ঘেরা পাহাড়ের মাঝে। তীব্র রূপকে এক হাতে জড়িয়ে নিয়ে হাঁটা ধরল পাহাড়ি জঙ্গলের উদ্দেশ্যে। রিসর্টে ফিরতেই মুন পেখম ওরা জড়িয়ে ধরল রূপকে। রূপ জানতো এমন কিছু হবে, তবে ওদের শুকনো মুখ ফোলা চোখ দেখে নিজেও এবার কেঁদে ফেলল। ওরা ওকে এত ভালোবাসে যে একটু চোখের আড়াল হতেই এই অবস্থা বানিয়েছে। ওকে অবাক করে দিয়ে নীল, ঈশান, ঋদ্ধি আরও এসে জড়িয়ে ধরল। বন্ধুমহলের সব সদস্য গোল করে জড়িয়ে নিল নিজেদের। মৃন্ময় আর মেঘ হেসে ওদের দিকে তাকিয়ে আছে, কারণ ওরা জানে কি গেছে ওদের ওপর দিয়ে কালকে। তাই ওরা হাসি মুখে ওদের মিলন দৃশ্য দেখছে। তবে রূপের কান্না দেখে কেউ একজন খুশি হতে পারছে না, আর সেটা হলো তীব্র। তাতে কারো সন্দেহ নেই। তীব্র এবার গম্ভীর গলায় বলে উঠল, আরে তোমরা সবাই মিলে আবার তীব্রময়ীকে কাঁদাচ্ছ কেন? এমনিতেই কাল সারা রাত আমার বুক ভিজিয়েছে কেঁদে কেঁদে, এখন আবার তোমরা? তীব্রর কথা শুনে মৃন্ময় আর মেঘ মুখ টিপে হাসতে লাগলো। আবার বন্ধু মহলের সদস্যরা অবাক চোখে তাকিয়ে আছে রূপ বাদে। তীব্র ওদের মতো হাসি ঠাট্টায় মেতে থাকতে পারে তা ওদের জানা ছিল না। ওরা তো এতদিন গম্ভীর তীব্রকেই দেখেছে। ওদের অবাক করে মুখমণ্ডলের দিকে তাকিয়ে তীব্র নিজের হেসে ফেলল। মুন ঈশানদের হাতে চিমটি কেটে বুঝতে চাইল সত্যিই দেখছে কিনা, কিন্তু তার আগেই ঈশান চিল্লিয়ে উঠল, আরে বিয়াদব মহিলা, খালি আমারে মারে, কি জোরে চিমটি মারলো। ঈশানের কথা শুনে মুন রাগে চোখে তাকালো। এদিকে ওদের দিকে তাকিয়ে বাকি সবাই হেসে যাচ্ছে। মুন তরিকে উদ্দেশ্য করে বলে উঠল, স্যার। আর কিছু বলার আগে তীব্র বলে উঠল, নট স্যার, অনলি তীব্রদা। মৃন্ময় আর মেঘকে তো দাদা ডাকো, আমি কি দোষ করলাম? তীব্রর কথা শুনে মন কিছু বলবে তার আগেই মেঘ কাশতে কাশতে বলে উঠল, ওই তোরে কে বলছে ও আমারে দাদা রাখে? নিজের দিক সোজা করে আমার মন পাখিকে বোন বানাতে চাইছিস? তীব্র সরু চোখে তাকাতেই মেঘ চুপ করে গেল, আর মন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওরা কিছু বলবে তার আগেই তীব্রর ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই তীব্রর চোখ মুখ রাগে লাল হয়ে গেল। ওরা সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে, হঠাৎ কি হলো আর কেই বা ফোন করলো যে এত রেগে গেল তীব্র।
বিরস মুখে লাগেজ গোছাচ্ছে পেখম। ওর পাশে বসে গালে হাত দিয়ে বিষণ্ণ মনে বসে আছে মন। রূপ থাই গ্লাস দিয়ে পাহাড়ি দৃশ্য উপভোগ করছে। ওদের সবার মন ভীষণ খারাপ। তার কারণও আছে যথার্থ। আজ ওরা শিলিগুড়ি ব্যাক করবে, তারপর যে যার বাড়ি চলে যাবে। এটা কিছুতেই ভালো লাগছে না রূপের, কিন্তু কিছু করার নেই। তীব্রর অফিস থেকে ফোন এসেছে। কি কথা হয়েছে তা জানি না, তবে দেখেছে তীব্র রাগী মুখশ্রী। তীব্র তখনই তারা দিয়েছে ব্যাক করার জন্য, তাই আর কিছু বলেনি কেউ। তীব্রর সাথে কথাও হয়নি তা ওদের কারো। মৃন্ময় আর মেঘকে নিয়ে তীব্র রুমে চলে গিয়েছে। ওরা ধারণা করছে নিশ্চয়ই বড় কোনো ঘটনা ঘটেছে, তাই কেউ আর ঘাটায়নি তীব্রকে। রূপ এসবই ভাবছিল। ভাবনার মাঝে মন বিষণ্ণ কণ্ঠে বলে উঠল, মাত্রই তো এলাম রে, এখনই ব্যাক করাটা কি ঠিক হচ্ছে? মনের কথা শুনে বেগম বলল, ঠিক না হলেও যেতে তো হবেই। ত্রিপুদা কতটা রেগে গিয়েছিল দেখিসনি? মন হতাশ কণ্ঠে বলল, তাই বলে এত তাড়াতাড়ি ঠিক মতো দার্জিলিংটা উপভোগই করতে পারলাম না। ওদের কথা শুনে রূপ এগিয়ে এসে বেডে বসল। মনের কাঁধে মাথা এলিয়ে বলে উঠল, আমরা আবার আসবো মুন, এখন এমন করিস না। তীব্রর মন ভালো নেই, দেখছিস তো, আমাদের কথা শুনলে ওর খারাপ লাগবে। রূপের কথা শুনে মুহূর্তেই মন হাসি মুখে তাকালো। বেগমকে ইশারা করতেই সেও রূপের পাশে এসে বসে মুচকি হাসতে লাগলো। ওদের এমন হাসি হাসি দেখে রূপ কুঁচকে তাকালো, যার অর্থ কি হলো হঠাৎ। মন আর বেগম একসাথে বলে উঠল, মৃন্ময় মেঘের বেলায় দাদা আর তীব্রদার বেলায় সোজা তীব্র। হাই হাই, কত প্রেম! রূপ ওদের কথায় লজ্জা পেলেবে সেটা অপ্রকাশিত রেখেই বলে উঠল, তো তোরা কি চাইছিস, দাদা বলে ডাকবো? ওর দুজনের থতমত খেয়ে বলে উঠল, না না, একদম না, তীব্রদা তাহলে আমাদের ভ্যানিশ করে দেবে। ওদের কথা শুনে রূপ শব্দ করেই হেসে উঠল। ওরাও গোমরা মুখে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে জড়িয়ে ধরল রূপকে। যা বলছিস ভেবে বলছিস তো তীব্র? মৃন্ময়ের কথা শুনে তীব্র কপালে 2 আঙ্গুল ঘষে বলে উঠল, তুই জানিস আমি যা করি ভেবে চিন্তেই করি। তীব্রের কথা শেষ হতেই মেঘ এসে সোফার হ্যান্ডেলে বসে বলল, বিষয়টা জটিল হয়ে যাচ্ছে তীব্র, আরেকবার ভেবে দেখ না। তীব্র তীক্ষ্ণ চোখে ওদের দিকে তাকাতেই ওরা দুজনে চুপ হয়ে গেল। কারণ তো তীব্রকে বলেও লাভের লাভ কিছুই হবে না, উল্টো তীব্র রেগে যাবে। তাই চুপ থাকাই বেটার। ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে তীব্র উঠে দাঁড়ালো। থাই গ্লাস ভেদ করে আসা রৌদ্রোজ্জ্বল আলোর দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠে বলে উঠল, আমি জটিল জিনিস সলভ করতে পছন্দ করি, আর তাছাড়া যত দেরি হবে তত বিষয়টা হার্ড হয়ে যাবে। এইসব বন্ধ না করা পর্যন্ত আমার শান্তি নেই। তাছাড়া তীব্রময়ী। আর কিছু বলার আগে দরজায় কেউ নক করে তীব্র থেমে যায়। ইশারায় মেঘকে দরজা খুলতে বলে। মেঘ এগিয়ে এসে দরজা খুলতেই নীলকে দেখে স্বস্তির শ্বাস নেয়। নীলকে ভেতরে আসতে বলে মেঘ সরে দাঁড়ায় দরজা থেকে। নীল ভেতরে এসে বলে ওঠে, সবকিছু রেডি আছে তীব্রদা, কখন বেরোবো আমরা? তীব্র নীলের দিকে তাকিয়ে বলে ওঠে, রাত 8টায় বেরোবো। সবাই এখন রেস্ট নাও, আর তীব্রময়ীকে একটু আমার রুমে ডেকে দিও তো। নীল মুচকি হেসে মাথা নাড়িয়ে চলে গেল। মৃন্ময় তীব্রের কাঁধে হাত রেখে হেসে বলে উঠল, কাল সারা রাত রূপের সাথে থেকেও মন ভরলো না ভাই, আজ আবার রূপে। আর কিছু বলতে পারল না মৃন্ময়। তীব্রের তীক্ষ্ণ দৃষ্টি দিকে তাকিয়ে ঠোঁটে আঙ্গুল দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। মেঘ আর না থেকে বেরিয়ে গেল। ক্ষিপ্ত সিংহকে আর না খাটানোই ভালো, কখন না জানি অ্যাটাক করে বসে ওদের ওপরে। ওরা বেরিয়ে যেতেই তীব্র ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। সত্যি কাল রাতটা রূপের সাথে থেকেও তৃষ্ণা মেটেনি ওর। তাই এখন মন ভরে দেখে নেবে। ব্যাক করার পর আর দেখা হবে কিনা সন্দেহ। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল ও। রাত 1টা। সবাই দার্জিলিং স্টেশনে দাঁড়িয়ে আছে, শুধু তীব্র বাদে। তীব্র ওদের গাড়িতে উঠে একটু বেরিয়ে কিছু কাজের জন্য বলছে খুব তাড়াতাড়ি চলে আসবে।
রূপ ভেবে পাচ্ছে না এখানে কি কাজ থাকতে পারে তীব্রর। জিনিসটা যে করবে তারও সুযোগ পায়নি। তীব্রর সাথে সেই দুপুরে কথা হয়েছিল, এরপর আর কথা বলার সুযোগ ঘটেনি। বলা ভালো, তীব্র বলার সুযোগ দেয়নি। যদিও মেঘ নিমাইকে জিজ্ঞেস করেছিল, কিন্তু ওরা এড়িয়ে গেছে এই বলে যে ওরা জানে না কিছু। রূপ জানতো না যে তীব্র কাজে বেরোবে, না হলে তখনই জিজ্ঞেস করতো। তখন কিছু ভালো লাগছে না রূপের, তেমন কেমন জানি অস্থির লাগছে। রূপের ভাবতে অবাক লাগছে কয়েকদিনের পরিচয়ে কতটা আপন হয়ে গেছে তীব্র ওর কাছে। একটু চোখের আড়াল হলেও অস্থিরতা গ্রাস করে রূপকে। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হতেই সবাই ট্রেনে উঠে বসে। রূপ একবার প্ল্যাটফর্মের দিকে তাকায়, ফ্ল্যাশব্যাক মনে করার চেষ্টা করে। দার্জিলিংয়ে আসার দিনও এমন হয়েছিল। সেই দিন মন খারাপ করে ট্রেনে উঠলেও তীব্রের আগমনেই মন ভালো হয়ে গিয়েছিল নিমেষেই। ভেবেই মুচকি হাসল রূপ। তীব্র যখন বলেছে চলে আসবে তখন আসবেই। তাই আর কিছু না ভেবে ট্রেনের দিকে এগিয়ে গেল। ট্রেনে উঠতে গেলেই প্রচণ্ড ভিড়ে ধাক্কা খেতে পড়ে যেতে নিলেই কেউ এসে কোমর টেনে ট্রেনে উঠিয়ে দেয়। এই স্পর্শ রূপের চেনা খুব বেশি চেনা, তাই চোখ খুলে আর তাকালো না। মানুষটার বুকে মাথা রেখে ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে রইল। কারো দুষ্টু কণ্ঠে এই ঘোর কাটল রূপের। এভাবে আমায় জড়িয়ে থেকে যাবে নাকি তীব্রময়ী? সবাই দেখছে কিন্তু। ফট করে চোখ মেলেই তীব্রের দিকে তাকালো রূপ। পরক্ষণে সামনে তাকাতেই লজ্জায় রাঙা হয়ে উঠল ওর মুখশ্রী। ওদের কোমর জড়িয়ে সবাই কেমন করে দেখছে ওকে আর তীব্রকে। রূপ বেশ লজ্জা পেল। সরে আসতে নিলেই তীব্র বাধা দিয়ে আরো কাছে টেনে নিল রূপকে। ওকে নিজের সাথে জড়িয়েই এগুলো ওদের বুক করা কামরার দিকে। তীব্রর মুখে মাস্ক আর চোখে সানগ্লাস, পরনে ব্ল্যাক জ্যাকেট আর ভেতরে হোয়াইট টি শার্ট। বাইরে বেরোলো, এসব পরে বেরোনো তীব্র, কারণ এভাবে ওদের কেউ চিনতে পারে না। খুব কাছের মানুষজন যারা ওকে ভালোভাবে চেনে তারাই একমাত্র চিনবে এই লোকে। নাহলে এত বড় একজন বিজনেসম্যানের সাধারণ মানুষের সাথে চলাফেরা করা কতটা মুশকিল হয় তার জন্য মিডিয়ার লোক নিউজ বানাবে বানোয়াট। এসব বিরক্ত লাগে তীব্রর কাছে। খুব দরকার ছাড়া তীব্র মিডিয়ার মুখোমুখি হয় না খুব একটা। তীব্র আর রূপ এসে জানালার সামনে বসলো। বাকি সবাই ওদের দেখে মুখ টিপে হাসছে, আড্ডায় সামিল হলো। বেশ কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়তেই তীব্র রূপকে নিজের বুকে টেনে নিল। আলতো স্বরে বলে উঠল, ওড়না সরে গিয়ে তোমার বুকের তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে তীব্রময়ী। ওড়নাটা ঠিক করে বসো, ড্রেসটা অতিরিক্ত ঢিলে, সামলে রাখো। চমকে তাকালো রূপ। তীব্রের মুখে এমন ভয়ঙ্কর বাক্য শুনে সরে বসতে চাইল, কিন্তু পারল না। তার আগেই তীব্র কোমরে চাপ দিয়ে টেনে নিল নিজের দিকে, কিন্তু রূপ স্বাভাবিক হতে পারল না। তীব্র ভয়ঙ্কর বাণীটা এখনো প্রতিধ্বনিত হচ্ছে রূপের কোণে। তীব্রের নজর এত খারাপ কেন? এইসব ভাবেই রূপ মিহিসরে বলে উঠল, আপনি অনেক অসভ্য তীব্র, আপনার নজর অনেক খারাপ। তীব্র অবাক হওয়ার ভান করে বলে উঠল, কেন তীব্রময়ী? আমি কি তোমাকে চুমু খেয়েছি নাকি এখন? কাল রাতে যখন চুমু খেয়েছিলাম তখন তো তুমি আমাকে অসভ্য বলনি, বরঞ্চ কাছে টেনে নিয়েছিলে। তাহলে এখন কেন অসভ্য বলছো? তীব্রর লাগামহীন কথা রূপের শরীর জুড়ে শিহরণ জাগিয়ে দিল। চুপ করে গেল রূপ। তীব্র যে কত বড় অসভ্য তার প্রমাণ হাড়ে হাড়ে পাচ্ছে রূপ। রূপের চুপসানো মুখশ্রীর দিকে তাকিয়ে থাকতে থাকতে তীব্র কোন ঘড়ির মাঝে হারিয়ে গেল। মুখ নামি কামড়ে ধরল রূপের গলা। লজ্জায় রূপ পারছে না মাটিতে ঢুকে যেতে। চোখ নিমেষে নিচে তাকাতে নিলেই তীব্রের রূপের ঘাড়ে হাত দিয়ে মুখ উঁচু করে কামড় দেওয়ার জায়গায় আলতো চুমু বসিয়ে দিল। রূপের বুকে টেনে পুনরায় বলে উঠল, আমি যেমনই হই না কেন তোমাকে আমার সাথেই সারা জীবন কাটাতে হবে তীব্রময়ী। তুমি না আমি শূন্য হয়ে যাব। খুব বেশি চাই তোমাকে। তুমি নামক রূপকন্যাটাকে আমার চাইই চাই, যেভাবেই হোক না কেন। তাই আমাকে ছেড়ে যাওয়ার কথা মাথায় আনবে না কোনোদিনও, না হলে আমি ধ্বংস করে দেবো সব। বুকে ঝড় শুরু হলো রূপের। নিজের ছোট দেহখানা দিয়ে জড়িয়ে ধরলো বলিষ্ঠ মানবটিকে। তীব্রের বুকে নাক মুখ ঘষে জানান দিল নিজের সম্মতি।
তীব্র তৃপ্তির হাসি হেসে রূপের মাথা হাত বুলিয়ে দিতেই রাজ্যের ঘুম নেমে এলো রূপের চোখে। ভালোবাসার মানুষটির বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল রূপ। তীব্র বাহিরে তাকিয়ে রইল চাঁদের আলোয় ঝলমলে আকাশটার দিকে। আজ এক নির্ঘুম রাত পার করবে প্রেয়সীকে বুকে নিয়ে। ঘুম ভেঙেই বেড থেকে উঠে বসলো রূপ। চোখ কষলে ঘড়ির দিকে তাকালো। সকাল 9:20। এতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছে ভেবেই ওয়াশরুমের উদ্দেশ্যে চলে গেল। কাল সারা রাত তীব্রকে বুকে ঘুমিয়েছে ভাবতেই লজ্জা লাগছে রূপের। তীব্র শিহরণ জাগানো কথাগুলো রূপের বুকে ঝড়ের আভাস দিয়ে গেছে। তীব্রর গভীর স্পর্শ, দুষ্টু কথা, অনুভূতিপূর্ণ প্রকাশ সবকিছু রূপ গভীরভাবে উপভোগ করেছে। নিঃসন্দেহে কাল রাতটা দারুণ ছিল রূপের কাছে। তবে পুরো দার্জিলিং ভ্রমণটাই রূপের মনে গেঁথে গেছে। যে ভ্রমণে ছিল প্রণয়ের প্রথম স্পর্শ, ছিল অভিজ্ঞতার ভয়াবহ এক রাত, যা রূপের মনে আজীবন গেঁথে থাকবে। রূপ ফ্রেশ হয়ে বেরোতেই দেখলো বেডে মুন আর পেখম বসে আছে। ওদের দেখে রূপ অবাক স্বরে বলে উঠল, কি ব্যাপার, তোরা হঠাৎ আজ আমার বাড়ি? মন রূপের কথা শুনে বেড থেকে বালিশ নিয়ে সেটা জড়িয়ে বলে উঠল, তোর আশিক পাঠিয়েছে তোকে নিয়ে যেতে, তাড়াতাড়ি কর। রূপ অবাক হয়ে তাকালো। তীব্র হঠাৎ কেন পাঠালো ওকে নিয়ে যেতে, তাও আবার এত সকাল সকাল? রূপের ভাবনার মাঝে পেখম বলে উঠল, ভাবা যায় একজন বিজনেসম্যান নিজের কাজ ফেলে প্রেমিকার দেখা পাওয়ার জন্য এত ব্যাকুল হয়ে আছে। পেখমের কথা শেষ হতেই মন বলে উঠল, তাও আবার কালকেই সারাটা রাত বুকে নিয়ে ঘুমালো। পেখম তাল মিলিয়ে বলল, এত প্রেমের জোয়ারে ভাসল কবে এই প্রেম না জানা প্রেমিক পুরুষ? পেখমের কথা শুনে মন হেসে দিল। রূপদের দিকে করে রাগী চোখে তাকাতেই ওরা মুখে আঙ্গুল দিয়ে বোঝার চেষ্টা করছে, কিন্তু একটু পর আবারও হেসে উঠল। রূপ বিরক্ত চোখে তাকিয়ে রেডি হতে শুরু করলো। তবে মনে মনে বড় আনন্দ হচ্ছে এই ভেবে যে তীব্রের সাথে দেখা হয়েছে আবার। মাথা নিচু করে বসে আছে রোশন। মুখোমুখি বসে কাঁদছে রুদ্রাক্ষী। রোশন চেয়েও থামাতে পারছে না। কিভাবে বা থামাবে? ভুল বুঝে যাকে এত কষ্ট দিয়েছে, খাটিয়েছে, তাকে কি করে থামাবে এখন? অনুশোচনায় দগ্ধ হচ্ছে বারংবার। রুদ্রাক্ষী মাথা তুলে কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তুমি আমায় কখনো ভালোবাসো নিশান, তাই এভাবে অবিশ্বাস করে দূরে সরাতে পেরেছিলে। একবার আমার কথা শোনার প্রয়োজন মনে করনি। আমি বারবার তোমার কাছে ছুটে আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেটা আটকে রেখেছিলে। তবে যাই হোক না কেন, তুমি তা সেদিন আমায় বলে দিয়েছিলে। আমার ভালোবাসাটা তোমার কাছে শুধুমাত্র ভুল, আর কিছু নয়। আমি হারিয়ে গেলেও তোমার কিছু যায় আসে না, এমন কি আমি মরে। কথা শেষ করার আগেই রোশন দ্রুত উঠে রুদ্রাক্ষীকে জড়িয়ে ধরল। ওর শরীর কেঁপে কেঁপে উঠছে। কি বলছে কি ওর রুদ্রাবতী? ওকে ছেড়ে হারিয়ে যেতে চাইছে না, ও আমার হারাতে দেবে না, একদম বুকের ভেতরে যত্ন করে রেখে দেবে এখন থেকে। মৃদু কণ্ঠে রোশন বলে উঠল, আমি কোথাও যেতে দেব না তোমাকে, কোথাও না। রোশনের কথা শুনে রুদ্রাক্ষী নিজেকে ছাড়িয়ে নিল। রোশন অবাক চোখে তাকাতেই রুদ্রাক্ষী বলে উঠল, তুমি যা বলার তা তো সেদিনই বলে দিয়েছ, নয়তুবা আর কি বলবে যে আমায় কোথাও যেতে না বলছো? আমার ভুল হয়ে গেছে, প্লিজ। আমি শুধু তোমার ভুল ভাঙাতেই এখানে এসেছি আজ, আর কিছু না। আর তুমি ক্ষমা চাইছো কেন? তুমি তো কিচ্ছু করনি। আচ্ছা ছাড়ো এসব, আমি এখন যাই। দেশে ফিরতে হবে আমার। এখানে থেকে কি হবে বলো? এক প্রকার তাচ্ছিল্য হেসে কথাগুলো বলে উঠে দাঁড়ালো রুদ্রাক্ষী। নিজেকে সামলে বেরিয়ে যেতে উদ্যত হলে রোশন অসহায় মুখে তাকিয়ে উঠল। রুদ্রাবতী। থেমে গেল রুদ্রাক্ষীর পা জোড়া। পারল না এগোতে আর। এই নামে আজ কতগুলো বছর পর ডাকলো তার শান। যেই চোখে জল আটকে রেখেছিল সেই চোখের জল বেরিয়ে এলো স্রোতের ন্যায়।
রোশন দেরি করলো না আর দ্রুত রুদ্রাক্ষীকে নিজের সাথে জড়িয়ে নিল। কত বছর অপেক্ষার অবসান হলো আজ। রুদ্রাক্ষী নিজেই আর অভিমান করে থাকতে পারল না, মিশে গেল রোশনের বুকে আর প্রিয় পুরুষের ভরপুর স্নানে চোখ বন্ধ করে মনে করলো তাদের ভুল বোঝাবুঝি হওয়ার দৃশ্যপটটা অতীত। রুদ্রাক্ষীর মারবাড়ি ভারতে আর নিজের দেশ জন্মভূমি ছিল বাংলাদেশ, যার ফলে ছোট থেকে ইন্ডিয়া টু বিডি যাতায়াত ছিল। সে সূত্র ধরে রোশনের সাথে আলাপ হয় একটা ক্যাফে। রোশনের এক ফ্রেন্ড প্রীতমের গার্লফ্রেন্ড ছিল রুদ্রাক্ষীর মামাতো বোন রিশা। সেদিকে ক্যাফে দেখা করার উদ্দেশ্যে রিশার সাথে রুদ্রাক্ষীও কেউ নিয়ে গিয়েছিল সে। সেখান থেকে রোশনের সাথে আলাপ, তারপর বন্ধুত্ব, ভালো লাগা, প্রেম, অতঃপর ভালোবাসাটাও হয়ে যায়। রুদ্রাক্ষী প্রথম ভালোবাসার কথা জানিয়েছিল ততদিনে রোশনও ভালোবেসে ফেলেছে ভিনদেশি মেয়েটিকে। ভালোই চলছিল তাদের প্রেম, কিন্তু হঠাৎ কি করে যেন সব ভেঙে গেল। রোশন রুদ্রাক্ষীর প্রেমের বয়সে যখন মাত্র 2 বছর, ঠিক তখনই রুদ্রাক্ষীকে লাইক করা একটা ছেলে রোশনের ফোন এডিট পিক পাঠাতে থাকে। সেখানে রুদ্রাক্ষীর ক্লোজ রোশনের মনে অবিশ্বাসের বীজ বুনে যায় নিজের রুদ্রাক্ষীকে নিয়ে। দিনের পর দিন অবসাদ রোশনকে পাগল করে দেয়। তার বড়সড় কারণ ছিল রুদ্রাক্ষী নিজের ক্যারিয়ার গড়ার জন্য রোশনকে টাইম দিতে পারত না। ফোন ওয়েটিং থেকে শুরু করে মেসেজ সিনও করতো না মাঝে মাঝে। আর এই সুযোগটা ওই ছেলে রোশনকে ভুল বোঝানোর জন্য ভুলভাল কথা বলে বিগড়ে দেয়, যার ফলে রোশন রুদ্রাক্ষীকে নিজের লাইফ থেকে সরিয়ে দিতে বাধ্য হয়। তবে কোনো এক মাধ্যম থেকে রুদ্রাক্ষীর সব খবরাখবর নিত ও। এটাই ছিল ওদের অতীত, আর ফের ফলে সৃষ্টি হয়েছিল দূরত্ব।